হ্যালো, সবাই ভালো আছো আশা করি। আজকে আমরা ক্লাস 12 এর পদার্থের কঠিন অবস্থা চ্যাপ্টারের একটা অংশ আলোচনা করব। কেলাসের ত্রুটি বা অপূর্ণতা। ঠিক আছে তো? কেলাসের ত্রুটি মানে কি? আমরা এর আগে কেলাস সম্পর্কে আলোচনা করেছি, কেলাস জালক আলোচনা করেছি। ঠিক আছে? কেলাস জালক যখন আমরা আলোচনা করেছি সেখানে আমরা একটা পারফেক্ট একটা অবস্থা দেখিয়েছি যে একটা কেলাসের মধ্যে সবকিছু এইভাবে একদম সুনির্দিষ্ট ওয়েতে থাকবে। কিন্তু আসলে এই যে কেলাসের একদম নিখুঁত গঠন সেটা কেবলমাত্র 0 কেলভিন উষ্ণতাতে সম্ভব। 0 কেলভিন উষ্ণতাতে কেলাস একেবারে নিখুঁত থাকতে পারে, কিন্তু আসলে তো 0 কেলভিন উষ্ণতা এক্সিস্ট করে না। ঠিক আছে তো? তাহলে আসলে প্র্যাকটিক্যালি কেলাসগুলোর মধ্যে অনেক খুঁত থাকে বা ডিফেক্ট থাকে। তাহলে কেলাসকে আমরা যেভাবে পড়েছি এর আগে অবধি, যে কেলাস একদম পারফেক্ট হবে যাতে করে মনে হয়েছে, একদম সুনির্দিষ্ট তার গঠন, সেইটার পুনরাবৃত্তি ঘটবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে কেলাস কি হয় না, ওরকম পারফেক্ট হয় না। ঠিক আছে তো? 0 কেলভিন উষ্ণতার উপরে, যেটাই কিনা স্বাভাবিক, সেই উষ্ণতার উপরে হচ্ছে গিয়ে তোমার কেলাসে অনেক ত্রুটি থাকে। সেই ত্রুটিগুলোকে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? তো কেলাসের ত্রুটি 3 রকম হতে পারে। কোন কেলাস জালকে কেলাস গঠনকারী উপাদান কণাগুলো যে যে বিন্দুতে অবস্থান করে, ল্যাটিস পয়েন্ট বলি আমরা, সেই ল্যাটিস পয়েন্ট গুলোতে যদি কোনো ডিফেক্ট হয়, শুধুমাত্র কোনো বিন্দুতে বেশ কতগুলো বিন্দুতে কিছু অসঙ্গতি দেখা দিয়েছে, সেই ধরনের ত্রুটিকে আমরা বলবো বিন্দু ঘটিত ত্রুটি। তাহলে কোন একটা কেলাসে পুরো কেলাস জুড়ে কিছু গোলমাল হয়নি, পুরো কেলাসের কিছু কিছু বিন্দুতে সমস্যা হয়েছে, তখন সেই সমস্যাকে আমরা বলবো বিন্দু ঘটিত ত্রুটি। আবার পুরো কেলাসে কোনো একটা নির্দিষ্ট রেখা বরাবর, একটা নির্দিষ্ট প্রান্ত রেখা বরাবর অনেকগুলো সমস্যা হয়েছে বা অনেকগুলো অসঙ্গতি ধরা পড়েছে, মানে কেলাসের গঠন আসলে যেমন হওয়ার কথা ছিল তেমন না হয়ে পাল্টে পাল্টে গেছে, সেক্ষেত্রে আমরা কেলাসের সেই ত্রুটিকে বলবো রেখা ঘটিত ত্রুটি। আরেকটা আছে তল ঘটিত ত্রুটি, মানে কি, কোনো একটা তলে, কোনো কেলাসের কোনো একটা বিশেষ তল বরাবর অনেক অংশে কি হয়েছে, অসম্পূর্ণতা দেখা দিয়েছে, তখন সেটাকে আমরা তল ঘটিত ত্রুটি বলবো। আমাদের সিলেবাসে রেখা ঘটিত আর তল ঘটিত ত্রুটি আমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, বাদ দাও, ভুলে যাও। রেখা ঘটিত ত্রুটি আর তল ঘটিত ত্রুটি আমরা পরে কখনো হয়তো করব। আমাদের যেটা জানতে হবে বিন্দু ঘটিত ত্রুটি সম্পর্কে ডিটেইলে। ঠিক আছে? এখান থেকে পরীক্ষায় ছোট প্রশ্ন আসবে, তবে আমাদের কনসেপ্টটা একবার বোঝা হয়ে গেলে মাথায় থাকবে। ঠিক আছে তো? অনেক খুচরো প্রশ্ন হতে পারে, তো কনসেপ্টটা মাথায় থাকলে তখন আমাদের সুবিধা হবে। বিন্দু ঘটিত ত্রুটি বা পয়েন্ট ডিফেক্ট। বিন্দু ঘটিত ত্রুটি বা পয়েন্ট ডিফেক্ট আবার 3 রকমের হতে পারে। স্টয়চিওমেট্রিক ত্রুটি, স্টয়চিওমেট্রিক বিন্দু ঘটিত ত্রুটি হলো, আর হচ্ছে নন স্টয়চিওমেট্রিক বিন্দু ঘটিত ত্রুটি হলো, আর একটা হচ্ছে অশুদ্ধিজনিত ত্রুটি। ঠিক আছে? আমি প্রথমে চেষ্টা করছি একটা ছকের মধ্যে যত রকমের সম্ভাবনা আছে সবগুলো লিখে দিতে, তারপরে এক একটা জিনিস নিয়ে ডিটেইলে আলোচনা করব। ঠিক আছে তো? তাহলে বিন্দু ঘটিত ত্রুটি বলতে কি বোঝায় আমরা প্রথমে এটা একটু আলোচনা করে নিই, তারপরে আমরা ক্লাসিফিকেশনের আরো ডিটেইলে যাব। বিন্দু ঘটিত ত্রুটি মানে কি, কোনো কেলাসের গঠনে যদি কেলাস গঠনকারী উপাদান কণাগুলো কোনো বিন্দু থেকে নিরুদ্দিষ্ট হয়ে যায়, মানে কোনো একটা উপাদান কণা ছিল, আমি কেলাস জালক আর আঁকলাম না, আমি একটা একক কোষ দেখাচ্ছি। ধরো একটা কণা তার যেখানে থাকার কথা সেখানে না থেকে সে পালিয়ে গেল, একটা কণা হাওয়া হয়ে গেল, নিরুদ্দিষ্ট হয়ে গেল, তাহলে যে ধরনের ত্রুটি সৃষ্টি হয়। অথবা একটা কণা তার থাকার কথা ছিল এখানে, কিন্তু সে এখানে না থেকে এখানে চলে এসেছে, মানে কেলাস গঠনকারী কণা যদি তার নিজের জায়গা থেকে নিরুদ্দিষ্ট হয়ে যায়, অথবা তার নিজস্ব স্থান পরিত্যাগ করে সে যদি অন্তঃস্থানিক স্থানে বা ইন্টারস্টিশিয়াল স্পেসে
ইন্টারস্টিশিয়াল স্পেস মানে কি, মানে কেলাস গঠনকারী উপাদান কণাগুলো তো কেলাস বিন্দুতে বা ল্যাটিস পয়েন্টে থাকার কথা, সেখানে না থেকে যদি যে ফাঁকা জায়গাগুলো থাকে কেলাসের মধ্যে সেখানে যদি পৌঁছে যায়, তাহলে তাকে আমরা বলবো সেটা অন্তঃস্থানিক স্থান বা ইন্টারস্টিশিয়াল স্পেসে জায়গা পেয়েছে। তাহলেও বিন্দু ঘটিত ত্রুটি হলো, মানে কেলাসের পারফেক্ট যে গঠন সেটা থাকলো না। অথবা কেলাসের মধ্যে যদি কোনো অশুদ্ধি এসে পড়ে, অশুদ্ধির কোনো একটা কণা যদি কেলাসের মধ্যে কোনোভাবে নিজেকে ঢুকিয়ে নেয়, তখনও কি হবে, বিন্দু ঘটিত ত্রুটি। বিন্দু ঘটিত ত্রুটি মানে কি, তাহলে কেলাস গঠনকারী কোনো একটা কণা নিজের জায়গা থেকে নির্দিষ্ট হয়ে যাওয়া, অথবা নিজের জায়গা থেকে সরে গিয়ে অন্তঃস্থানিক স্থানে থাকা, অথবা ওই কেলাসের মধ্যে কোনো অশুদ্ধি এসে জায়গা পাওয়া। এই তিনটা ক্ষেত্রেই বিন্দু ঘটিত ত্রুটির সৃষ্টি হতে পারে। এটি তিন ধরনের হতে পারে, স্টয়সিওমেট্রিক, নন স্টয়সিওমেট্রিক, অশুদ্ধিজনিত। স্টয়সিওমেট্রিক ত্রুটি আবার দু রকম হতে পারে। আবিষ্কারকের নাম অনুযায়ী সেগুলোকে বলা হয়, একটা হচ্ছে শর্টকি ত্রুটি বা অনেক সময় শর্টকিও বলে, শর্টকি ত্রুটি। আর একটা হচ্ছে ফ্রেঙ্কেল ত্রুটি, ফ্রেঙ্কেল ত্রুটি। নন স্টয়সিওমেট্রিক ত্রুটি আবার দু রকম হতে পারে। একটা হচ্ছে ধাতব আধিক্যজনিত ত্রুটি, ধাতব আধিক্যজনিত ত্রুটি। আর একটা হচ্ছে ধাতব ঘাটতি জনিত ত্রুটি। ধাতব আধিক্যজনিত ত্রুটি, ধাতব ঘাটতি জনিত ত্রুটি। এবার ধাতব আধিক্যজনিত ত্রুটি আবার দুভাবে হতে পারে। দেখো একটা কথা মাথায় রাখো, আমি এগুলো সবগুলো নিয়ে ডিটেইলে আলোচনা করব, ঠিক আছে তো? পরীক্ষায় কি আসবে, পরীক্ষায় বাবু ছোট প্রশ্ন আসবে, শর্ট প্রশ্ন আসবে, কিন্তু তোমাকে সেই শর্ট প্রশ্নগুলো জানতে হলে একবার তুমি যদি এই ভিডিওটা দেখে নাও পুরোটা, একবার বই খাতা সঙ্গে নিয়ে খাতায় লিখে, তাহলে তোমার মাথায় থেকে যাবে, তোমার আর কিছু ভোলা হবে না, ঠিক আছে তো? তো ধাতব, আমি এগুলো সবগুলো ডিটেইলে আলোচনা করব। প্রথমে আমি একটা ছকের মধ্যে সবগুলো রেখে নিচ্ছি, তুমিও রেখে নেবে, খাতায় এই ছকটা করে নেবে। তারপরে একটু একটু ফাঁকা রাখবে, যেমন শর্টকি ত্রুটি দেখা যায় কোন কোন ক্ষেত্রে, সেই এক্সাম্পলটা লেখা হবে। ফ্রেঙ্কেলের ত্রুটি দেখা যায় কোন ক্ষেত্রে, সেই এক্সাম্পল লেখা যাবে। ধাতব আধিক্যজনিত ত্রুটি ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি সবগুলো এক্সাম্পল লেখা হবে। ধাতব আধিক্যজনিত ত্রুটি আবার দুভাবে হতে পারে, ঠিক আছে তো? একটা হচ্ছে কি, একটা হচ্ছে অ্যানায়ন শূন্যতার ফলে, একটা হচ্ছে, দেখো আমরা একটু সহজে যদি ভাবি, অ্যানায়ন শূন্য স্থানে ইলেকট্রন অবস্থানের ফলে, ইলেকট্রন অবস্থান করলে এক ধরনের ত্রুটি দেখবো, এক ধরনের গঠন হবে। আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে একটা হচ্ছে ক্যাটায়নগুলি আন্তঃস্থানিক বলে, হ্যাঁ, অন্তঃস্থানিক স্থানে আসার ফলে। সবগুলো বুঝতে পারবো। ধাতব ঘাটতিজনিত ত্রুটি একটাই ব্যাপার আছে, কোনো সমস্যা নেই। অশুদ্ধিজনিত ত্রুটি আবার দু রকম হতে পারে, সেটা অশুদ্ধির উপর নির্ভর করে। একটা হচ্ছে প্রতিস্থাপক অশুদ্ধি, এটা সহজ, প্রতিস্থাপক অশুদ্ধি জনিত ত্রুটি। আর একটা হচ্ছে অন্তঃস্থানিক অশুদ্ধি, প্রতিস্থাপক অশুদ্ধি, অন্তঃস্থানিক অশুদ্ধি। এই ছকটার মধ্যে যা যা আছে সবগুলো আলোচনা করা হবে এবং সবগুলোর উদাহরণ ইত্যাদি জানতে হবে। জানলেই তোমাদের মোটামুটি এইচএস এর জন্য এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য হয়ে যাবে, ঠিক আছে? চলো আমরা একটা একটা স্টার্ট করব। স্টয়সিওমেট্রিক ত্রুটি বলতে কি বোঝে? স্টয়সিওমেট্রিক ত্রুটি মানে কোনো কেলাসের যে ধরনের বিন্দু ঘটিত ত্রুটির ফলে কেলাস গঠনকারী কণাগুলো রাসায়নিক সংখ্যানুপাতের কোনো পরিবর্তন হয় না। রাসায়নিক সংখ্যানুপাত যাকে আমরা বাংলায় বলছি, সেইটাকে ইংরেজিতে বলে কি, স্টয়সিওমেট্রি। তাহলে কোন একটা কেলাস, ধরো আয়নীয় কেলাসের কথা বলছি, ধরো সোডিয়াম ক্লোরাইডের কথা বলছি, NaCl। NaCl কেলাসে কি হওয়া উচিত, যতগুলো Na প্লাস আয়ন থাকবে ঠিক ততগুলো Cl মাইনাস আয়ন থাকার কথা, ঠিক আছে তো? এবার
যদি ত্রুটি বিশিষ্ট হয়ে যায়, মানে স্টয়সিওমেট্রিক ত্রুটি এসে গেছে ক্লাসটার মধ্যে, তাহলে কি NaCl এর মধ্যে Na প্লাস এর সংখ্যা Cl মাইনাস এর সংখ্যা কম বেশি কিছু হয়ে যাবে? বলছে হবে না। স্টয়সিওমেট্রিক ত্রুটি হচ্ছে সেই ত্রুটি যে ত্রুটির ফলে কেলাস গঠনকারী উপাদান কণাগুলোর সংখ্যানুপাতের কোনো পরিবর্তন হয় না। সংখ্যানুপাত যেমন, মানে Na প্লাস এর সংখ্যা হয়তো কমে গেছে, তাহলে Cl মাইনাস এর সংখ্যাও কমবে, দিয়ে শেষ পর্যন্ত কি হবে, সংখ্যানুপাত মানে 1:1 এই অনুপাতটা একই থাকবে। ঠিক আছে, সেটাকে বলি আমরা স্টয়সিওমেট্রিক ত্রুটি। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে? এবার তুমি সংজ্ঞাটা তোমার মতো করে লিখে নেবে। ঠিক আছে, স্টয়সিওমেট্রিক ত্রুটি আবার দু রকমের, শর্টকি আর ফ্রেঙ্কেল ত্রুটি। শর্টকি ত্রুটি, তাহলে শর্টকি ত্রুটি হচ্ছে এক ধরনের বিন্দু ঘটিত স্টয়সিওমেট্রিক ত্রুটি। ক্লাসের বিন্দু ঘটিত স্টয়সিওমেট্রিক ত্রুটি হচ্ছে শর্টকি ত্রুটি। এই ত্রুটি কি ধরনের আয়নীয় কেলাসে এই ত্রুটি দেখা যায়, এখানে গুরুত্বপূর্ণ কথা আসছে। আমরা শর্টকি আর ফ্রেঙ্কেলের মধ্যে পাশাপাশি পড়বো, তাহলে পাশাপাশি হয়ে যাবে। শর্টকি ত্রুটি দেখা যাবে কি ধরনের আয়নীয় কেলাসের ক্ষেত্রে শর্টকি ত্রুটি দেখা যায়? যে সমস্ত কেলাসের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নের কোঅর্ডিনেশন সংখ্যার মান বেশি, ক্যাটায়ন ও অ্যানায়নের কোঅর্ডিনেশন সংখ্যা বেশি হলে কেলাসে শর্টকি ত্রুটি দেখা যায়। শর্টকি ত্রুটি কেমন আমি বলছি, এখানে নিশ্চয়ই বুঝতে পারছো উল্টোটা। কেলাস গঠনে কোনো আয়নীয় কেলাসের ক্যাটায়ন এবং অ্যানায়নের কোঅর্ডিনেশন সংখ্যার মান কি হলে, কম হলে ফ্রেঙ্কেল ত্রুটি দেখা যাবে। ঠিক আছে, দু নম্বর কি, যে সমস্ত আয়নীয় যৌগের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার প্রায় সমান, ক্যাটায়ন ও অ্যানায়নের আকার সমান হলে, প্রায় সমান হলে কি হবে, শর্টকি ত্রুটি দেখা যেতে পারে। ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার সমান হবে না, ক্যাটায়ন আকারে ছোট আর অ্যানায়ন বড় হতে হবে, তবে গিয়ে ফ্রেঙ্কেল ত্রুটি দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, শর্টকি ত্রুটি কি ধরনের ক্ষেত্রে দেখা যায়, ফ্রেঙ্কেল ত্রুটি কি ধরনের ক্ষেত্রে দেখা যায় আমরা আলোচনা করলাম। এবার আমরা জানবো শর্টকি ত্রুটি মানে কি। আমরা এই চ্যাপ্টারে এই অংশগুলো আলোচনা করার সময় আমরা একটা কেলাসের, একটা স্বাভাবিক একটা কেলাসের কথা ভেবে নেব। m প্লাস x মাইনাস মানে ক্যাটায়ন অ্যানায়ন এরকম পরপর আছে, তার নিচে নিশ্চয়ই অ্যানায়ন থাকবে, তারপরে ক্যাটায়ন, কারণ ক্যাটায়ন অ্যানায়ন পাশাপাশি আছে, তাই না? উপর নিচ ভাবলেও আমরা পরপর দুটো ক্যাটায়নকে দেখতে পাবো না, একটা ক্যাটায়ন তারপর একটা অ্যানায়ন দেখতে পাবো। m প্লাস x মাইনাস m প্লাস x মাইনাস m প্লাস x মাইনাস m প্লাস। ধরা যাক এইটা একটা আয়নীয় কেলাস। এই আয়নীয় কেলাসের ক্ষেত্রে শর্টকি ত্রুটি সৃষ্টি হয়েছে, এই কথার অর্থ কি না, এই কেলাস থেকে সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন নিজস্ব জায়গা থেকে নিরুদ্দিষ্ট হয়ে গেছে সমান সংখ্যায়। ফলে কেলাসের তোমার হচ্ছে গিয়ে আধানের কোনো পরিবর্তন হলো না, মানে আগে যদি কেলাসটা একটা নিস্তড়িত কেলাস ছিল, এখনো নিস্তড়িত থাকলো, কারণ সমসংখ্যক ক্যাটায়ন সমসংখ্যক অ্যানায়ন যাদের চার্জ সমান করে তারা নিরুদ্দিষ্ট হয়েছে। ঠিক আছে, তো শর্টকি ত্রুটির ক্ষেত্রে তাহলে আমরা বলছি শর্টকি ত্রুটি যখন সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন, ধরা যাক একটা m প্লাস একটা x মাইনাস, পাশাপাশি থেকে গেছে তেমনটা নাও হতে পারে, একটা m প্লাস একটা x মাইনাস নিজের জায়গা থেকে চলে গেছে, ফলে কি হয়েছে, কেলাসের বিন্দুতে ডিফেক্ট হয়ে গেছে, বিন্দুতে পারফেক্ট অবস্থা আর নেই, তাহলে এটা হচ্ছে এক ধরনের বিন্দু ঘটিত ত্রুটি। তবে m প্লাস একটা গেছে, x মাইনাস একটা গেছে, ফলে কি হয়েছে, যা বাদ বাকি পড়ে রইলো তাতে সংখ্যানুপাতের কোনো পরিবর্তন হলো কি, 1:1 অনুপাতের কোনো পরিবর্তন হলো কি, হলো না। তাহলে এটা একটা স্টয়সিওমেট্রিক ত্রুটি এবং বিন্দু ঘটিত ত্রুটি, এবং এই ধরনের ত্রুটির ফলে
কি হচ্ছে, কেলাসের কি হচ্ছে, ভর কমে যাচ্ছে না, দেখো কিছু পরিমাণ পদার্থ পালিয়ে যাচ্ছে, ভর কমে যাচ্ছে, ভর কমে যাচ্ছে অর্থাৎ ঘনত্ব কমে যাচ্ছে। ঠিক আছে, তো শর্টকি ত্রুটির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, এখানে 3 নম্বর পয়েন্ট হবে কি, ঘনত্ব হ্রাস পায়। এই ধরনের ত্রুটি বিশিষ্ট এই ধরনের ত্রুটি হলে কেলাসের ঘনত্ব কি হয়ে যাবে, কমে যাবে, ঘনত্ব কমে। আমি সহজে লিখলাম ঘনত্ব কমে, এখানে ঘনত্ব নো চেঞ্জ, ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। শর্টকি ত্রুটি কি ধরনের ক্ষেত্রে হয়, শর্টকি ত্রুটির ব্যাপারটা কেমন করে কেলাস এঁকে আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, শর্টকি ত্রুটি দেখায় প্র্যাকটিক্যালি কোন কোন যৌগ শর্টকি ত্রুটি দেখায়, NaCl, KCl, KBr, এই সমস্ত ক্ষার ধাতুগুলোর যে হ্যালাইড লবণ আছে সেইগুলো শর্টকি ত্রুটি দেখায়। ঠিক আছে, এবার আসছি আমরা ফ্রেঙ্কেল ত্রুটি। ফ্রেঙ্কেল ত্রুটি মানে কি, ফ্রেঙ্কেল ত্রুটি হচ্ছে কি, যখন ফ্রেঙ্কেল ত্রুটির ক্ষেত্রে কি হয়েছে, যখন অ্যানায়নের আকার বেশ বড়, ক্যাটায়নটা আকারে খুব ছোট, অ্যানায়নটা আকারে বেশ বড়, ক্যাটায়নটা আকারে খুব ছোট, তখন ফ্রেঙ্কেল ত্রুটির সৃষ্টি হয়েছে। এখানে যেমন ছিল তেমন ভেবে নিই আগের মতন, ফ্রেঙ্কেল যখন কোনো আয়নীয় কেলাসে কোনো একটা আয়ন, সাধারণত ক্যাটায়ন তার নিজস্ব জায়গা ছেড়ে অন্তঃস্থানিক স্থানে গিয়ে অবস্থান করে, M প্লাস নিজস্ব জায়গা যেটা সেইখানে না থেকে সে এটা কি করছে, হয়তো এইখানে এসে ঘুরছে, কোথায়, ইন্টারস্টিশিয়াল স্পেস বা অন্তঃস্থানিক স্থান, মানে মাঝখানে যে কিছু কিছু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গায় গিয়ে টুক করে ঢুকে পড়েছে। ঢুকে পড়তে পারলো কেন, কারণ ক্যাটায়নটা আকারে খুব ছোট বলে, ক্যাটায়নটা আকারে খুব ছোট। এই ধরনের কেলাসের ক্ষেত্রেই তো ফ্রেঙ্কেল ত্রুটি দেখতে পাওয়া যাবে। ফলে ক্যাটায়ন নিজের জায়গা ছেড়ে গিয়ে অন্তঃস্থানিক স্থানে অবস্থান করছে, এই ধরনের ক্ষেত্রে ফ্রেঙ্কেল ত্রুটির সৃষ্টি হচ্ছে। এই ক্ষেত্রে তুমি বুঝতেই পারছো যে কোনো পদার্থ মিসিং হয়েছে কি, কেউ পালিয়ে গেছে কি, যায়নি, তাহলে ঘনত্বে কোনো চেঞ্জ হবে কি, হবে না। ঠিক আছে, তো তাহলে ফ্রেঙ্কেল ত্রুটির ফলে ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। এই ধরনের ত্রুটি দেখায় কারা কারা, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, সিলভারের লবণগুলো দেখায়। ঠিক আছে, এই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, একটা লবণের উদাহরণ দাও যেটা শর্টকি আর ফ্রেঙ্কেল দু ধরনের ত্রুটি দেখায়, সেরকম এক্সাম্পল হচ্ছে AgBr। খুব গুরুত্বপূর্ণ কথা, AgBr এটা শর্টকি ও ফ্রেঙ্কেল উভয় ত্রুটি দেখায়। এই কেলাসের ক্ষেত্রে দু ধরনের ত্রুটি দেখা যায়। ঠিক আছে, আমরা আলোচনা করলাম কেলাসের ত্রুটি হচ্ছে বিন্দু ঘটিত, তল ঘটিত, রেখা ঘটিত। তার মধ্যে আমরা বিন্দু ঘটিত ত্রুটির মধ্যে আমরা অনেকগুলো ক্লাসিফিকেশন দেখেছি, তার মধ্যে আমরা স্টয়চিওমেট্রিক ত্রুটি কোনগুলো আলোচনা করে নিয়েছি। এবারে নেক্সট আসছে কি, নন স্টয়চিওমেট্রিক ত্রুটি। নন স্টয়চিওমেট্রিক ত্রুটি মানে কি, স্টয়চিওমেট্রিক ত্রুটি মানে কি ছিল, কোন একটা কেলাসের যে ধরনের বিন্দু ঘটিত ত্রুটির ফলে কেলাস গঠনকারী উপাদান কণাগুলোর রাসায়নিক সংখ্যানুপাত বা স্টয়চিওমেট্রিক কোনো চেঞ্জ হয় না, সেটা ছিল স্টয়চিওমেট্রিক ত্রুটি। নন স্টয়চিওমেট্রিক মানে কি, নন স্টয়চিওমেট্রিক মানে যেখানে কেলাস গঠনকারী উপাদান কণাগুলোর রাসায়নিক সংখ্যানুপাতের পরিবর্তন হয়ে যায়, তাদের সংকেত দিয়ে যে গঠনটা প্রকাশ করা হয় সেইটা পরিবর্তিত হয়ে যায়। বলছি নন স্টয়চিওমেট্রিক। আমরা ফেরাস অক্সাইডকে FeO বলে জানি, FeO কে ফেরাস অক্সাইড বলে জানি। আসলে ফেরাস অক্সাইডে নন স্টয়চিওমেট্রিক ত্রুটি হয়, ফলে তার আসল সংকেত হওয়া উচিত Fe0.88O। তাহলে Fe0.88O এটা একটা নন স্টয়চিওমেট্রিক ত্রুটি বিশিষ্ট কেলাসের উদাহরণ। আবার আমরা জানি দেখো Cu2S, কিউপ্রাস সালফাইড, Cu2S আমরা কিউপ্রাস সালফাইড বলে জানতাম। Cu2S আসলে নন স্টয়চিওমেট্রিক ত্রুটি দেখায়, ফলে তার আসল গঠন হয় Cu1.87S।
তাহলে এখানে দেখো ভগ্নাংশ হয়ে যাচ্ছে। নন স্টয়চিওমেট্রিক ত্রুটি বিশিষ্ট কেলাসের ক্ষেত্রে রাসায়নিক সংকেত দ্বারা যাকে যেটা দিয়ে প্রকাশ করা হয় সেখান থেকে সরে যায় কেলাসটা, অর্থাৎ কেলাস গঠনকারী কণাগুলোর রাসায়নিক সংখ্যানুপাতের পরিবর্তন হয়ে যায় যে ধরনের ত্রুটির ক্ষেত্রে, সেই ধরনের ত্রুটিকে আমরা বলবো নন স্টয়চিওমেট্রিক ত্রুটি। সেই ধরনের ত্রুটি বিশিষ্ট কেলাসের উদাহরণ বললে Fe0.88O, Cu1.87S এগুলো বলবো। এই যৌগগুলোকে আবার বার্থেলেডীয় যৌগ বলে। ডালটনীয় যৌগ কোনগুলো? যেখানে পূর্ণ সংখ্যায় থাকে, কোন একটা যৌগের মধ্যে কোন একটা মৌলের পরমাণু পূর্ণ সংখ্যায় থাকলে সেটা ডালটনীয় যৌগ বলি আমরা, আর যদি ভগ্নাংশে থাকে তখন তাকে বার্থেলেডীয় যৌগ বলছি। বার্থেলেডীয় যৌগ যেটা, সেটা আসলে নন স্টয়চিওমেট্রিক ত্রুটি বিশিষ্ট যৌগ। ঠিক আছে, নন স্টয়চিওমেট্রিক ত্রুটি বিশিষ্ট যৌগ আবার দুরকম বলেছিলাম আমি। ধাতব আধিক্যজনিত ত্রুটি বিশিষ্ট যৌগ, ধাতব আধিক্য জনিত ত্রুটি। এখানে নিশ্চয়ই তোমাকে কেউ জিজ্ঞেস করবে না ধাতব আধিক্যজনিত ত্রুটি কাকে বলে, মানে সংজ্ঞা ওই জাতীয় ব্যাপার না, এখানে তোমার বোঝাটা ব্যাপার। ঠিক আছে, তো ধাতব আধিক্যজনিত ত্রুটি বুঝতে হলে আমরা একদম সরাসরি একটা এক্সাম্পলে চলে যাব, সেখান থেকে বোঝা খুব সহজ হবে। ধরা যাক সোডিয়াম ক্লোরাইডের কথা বলছি, তাহলে এখানে আমি যে লিখেছি না M+X-, তখন M+ গুলো কি হয়ে যাবে বলতো? Na+, X- গুলো কি হবে? Cl-। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তার গঠনটা এরকম, Na+Cl- পাশাপাশি আছে, এটা Cl-, এটা Na+, এটা Cl-, এটা Na+, ঠিক আছে, বাকিগুলো আছে সেটা ভেবে নাও। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডের কেলাস কেমন? বর্ণহীন, আমরা দেখেছি বর্ণহীন বা সাদা। এবার সোডিয়াম ক্লোরাইডের উপর দিয়ে যদি সোডিয়াম বাষ্প চালনা করা হয়, সোডিয়াম ক্লোরাইডের উপর দিয়ে যদি সোডিয়াম বাষ্প, সোডিয়াম ভেপার আসছে, সোডিয়াম বাষ্প চালনা করা হয়, তাহলে কি হয়? দেখা গেছে তাহলে ভেতর থেকে একটা Cl- বেরিয়ে আসে, কেলাস থেকে একটা Cl- বেরিয়ে চলে আসে, Cl- চলে আসে। আর সোডিয়ামটা বেচারি কি করে? একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হয়, সেই সোডিয়াম প্লাস আবার Cl- এর সঙ্গে জুড়ে গিয়ে NaCl তৈরি করে, সেই NaClটা নন স্টয়চিওমেট্রিক যৌগ হয়, নন স্টয়চিওমেট্রিক। সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে সোডিয়াম ক্লোরাইডকে রাখলে সোডিয়াম ক্লোরাইড কেলাস থেকে Cl- বেরিয়ে গিয়ে সোডিয়াম বাষ্প থেকে সোডিয়াম পরমাণুকে Na+ আয়নে পরিণত করে এবং নন স্টয়চিওমেট্রিক NaCl যৌগ তৈরি হয়। সোডিয়াম পরমাণু দ্বারা বর্জিত ইলেকট্রন সে ফিরে আসে কেলাসের কাছে দিয়ে। তাহলে দেখো তো কেলাসটার মধ্যে কিছু পরিবর্তন হলো? অবশ্যই হলো। আগে এখানে Cl- ছিল, এখন মাত্র একটা ইলেকট্রন আছে, একটা বড়সড় একটা আয়ন ছিল Cl-, সেটার বদলে এখন শুধুমাত্র একটা ইলেকট্রন আছে। ফলে কেলাসের মধ্যে চেঞ্জ হয়েছে বা কেলাসের কি হয়েছে? ত্রুটি হয়েছে। বিন্দুতে ত্রুটি হয়েছে, তাহলে বিন্দু ঘটিত ত্রুটি। এবং এক্ষেত্রে দেখো সোডিয়াম প্লাস এটা ধাতব আয়ন, Cl- অধাতব আয়ন, Cl- কমে গেছে না? নন স্টয়চিওমেট্রিক NaCl যা তৈরি হচ্ছে। আমার কেলাসের মধ্যে গল্পটা কি? কেলাসের মধ্যে গল্পটা হচ্ছে কি? Na+ আয়নের সংখ্যা এখন Cl- আয়নের সংখ্যাকে ছাপিয়ে গেছে, ঠিক না? এই কেলাসের মধ্যে ভাবলে অধাতব অংশ Cl- এর পরিমাণ কমেছে, ধাতব অংশ Na+ এর পরিমাণ তার তুলনায় বেড়ে গেছে। অর্থাৎ কি হয়েছে? এখানে মেটাল এক্সেস ডিফেক্ট হয়েছে বা ধাতব আধিক্যজনিত ত্রুটি হয়েছে। ধাতব আধিক্যজনিত ত্রুটি এইভাবে সৃষ্টি হতে পারে। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস জিজ্ঞেস করে, এফ কেন্দ্র বা বর্ণবিন্দু কি? এটা জিজ্ঞেস করে। এফ কেন্দ্র মানে কি? তাহলে এই বিন্দুটা হচ্ছে এফ কেন্দ্র। তাহলে আমরা এটাকে সংজ্ঞায় কিরকম করে বলবো? ধাতব আধিক্যজনিত ত্রুটি বিশিষ্ট আয়নীয় কেলাসে অযুগ্ম ইলেকট্রন দ্বারা অধিকৃত অ্যানায়ন শূন্যস্থানকে, এটা ছিল অ্যানায়ন শূন্যস্থান, সেইখানে ইলেকট্রনটা এসে অযুগ্ম একটা ইলেকট্রন এসে সেখানে বসে গেছে। অযুগ্ম ইলেকট্রন দ্বারা অধিকৃত অ্যানায়ন শূন্যস্থানকে আমরা বলবো এফ কেন্দ্র
বা বর্ণবিন্দু। এফ কেন এসছে? এটা একটা জার্মান শব্দ থেকে এসছে, ফারবি। ঠিক আছে, তো জার্মান শব্দ এটা একটা, এর মানে হচ্ছে রং বা কালার। ঠিক আছে, এখান থেকে এফ কেন্দ্র বলা হয়। এফ কেন্দ্র কাকে বলে আপাতত বুঝতে পারলাম। ধাতব আধিক্যজনিত ত্রুটি বিশিষ্ট আয়নীয় কেলাসে অযুগ্ম ইলেকট্রন দ্বারা অধিকৃত অ্যানায়ন শূন্য স্থানকে এফ কেন্দ্র বলে। এটার নাম বর্ণবিন্দু কেন? কারণ যখন একটা ধাতব আধিক্যজনিত ত্রুটির সৃষ্টি হয়, তখন সেই কেলাসের উপরে যদি সাদা আলো ফেলা হয়, তাহলে কি হয়, এই যে অযুগ্ম ইলেকট্রনটা আছে, সে সাদা আলোর একটা বিশেষ অংশকে শোষণ করে নেয়। ফলে সেখান থেকে যে আলোটা প্রতিফলিত হয়ে ফিরে আসে মানুষের চোখে, তখন আমরা সেটাকে তার পরিপূরক বর্ণে রঙিন দেখতে পাই। কোনো কিছুর উপরে সাদা আলো পড়লে, সেই রঙিন কোনো জিনিসের উপরে সাদা আলো পড়লে, সেই রঙিন অংশটা সাদা আলোর একটা বিশেষ তরঙ্গ শোষণ করে নেয়। ফলে যে তরঙ্গগুলো ফিরিয়ে দেয়, সেটার জন্য আমরা তার পরিপূরক রং আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এই কনসেপ্টটা তোমরা জানো, আমি আশা করছি। তো এক্ষেত্রে তাই হয়। সোডিয়াম ক্লোরাইড সাধারণত সাদা, কিন্তু সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে সোডিয়াম ক্লোরাইড হয়ে যায় কেমন, হলুদ রঙের। সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ আমরা বাড়িতে জানি সেটা কেমন, সাদা। কিন্তু যখন সোডিয়াম বাষ্পের উপস্থিতি থাকে, তখন কি হয়, সেটা কি হয়ে যায় না, হলুদ হয়ে যায়। ঠিক একই কারণে পটাশিয়াম ক্লোরাইড যেটা সাদা, পটাশিয়াম বাষ্পের উপস্থিতিতে এটা হয়ে যাবে বেগুনি। লিথিয়াম ক্লোরাইড যেটা সাদা, সেটা কিন্তু কি হয়ে যাবে, গোলাপি হয়ে যাবে। কোন বাষ্পের উপস্থিতিতে? লিথিয়াম বাষ্পের উপস্থিতিতে, পটাশিয়াম বাষ্পের উপস্থিতিতে, সেক্ষেত্রে সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে। ঠিক আছে, এবার আমরা এফ কেন্দ্র কি বুঝতে পারলাম, ধাতব আধিক্যজনিত ত্রুটি মানে কি সেটা বুঝতে পারলাম। এফ কেন্দ্র সৃষ্টি হওয়ার ফলে সোডিয়াম ক্লোরাইডটা হলুদ হয়, পটাশিয়াম ক্লোরাইডটা বেগুনি হয়, ইত্যাদি ইত্যাদি আমরা আলোচনা করলাম। ধাতব আধিক্যজনিত ত্রুটি আমি বলেছিলাম দুভাবে হতে পারে। প্রথম ক্যাটেগরি আমরা আলোচনা করে দিলাম, সেটার মধ্যেই এফ কেন্দ্র ইত্যাদি পড়ছে। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, NaCl সাদা হলেও সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে এটি হলুদ হয় কেন? ঠিক আছে, আমি আলোচনা করলাম, বইতে আছে, দেখবে, লিখবে। ঠিক আছে, এবার দ্বিতীয় অংশটা, নন স্টয়চিওমেট্রিক ত্রুটির দুটো অংশ ছিল, ধাতব আধিক্য, ধাতব ঘাটতি। ধাতব ঘাটতিতে আমি যাচ্ছি না। ধাতব আধিক্যজনিত ত্রুটির আবার দুটো পার্ট ছিল না, ধাতব আধিক্যজনিত ত্রুটির আবার দুটো পার্ট ছিল। যখন অ্যানায়ন শূন্য স্থানে ইলেকট্রন অবস্থান করলে যা হয়, সেটা আমরা আলোচনা করলাম। আরেকটা আমি বলেছিলাম কি না, ক্যাটায়ন গুলো ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যাবে। সেটা কিরকম, তার একটু এক্সাম্পলটা আমি বলে দিচ্ছি, মানে সেটা কোন ক্ষেত্রে কিরকম ভাবে হবে আমি সেটা বলে দিচ্ছি। ধরা যাক, আমি আবার এগুলোকে মুছে দিচ্ছি, m+x মাইনাস, আবার লিখে দিচ্ছি, তাড়াতাড়ি লিখছি, m+x মাইনাস m+x মাইনাস x মাইনাস m+x মাইনাস m+। কোন ক্ষেত্রে দেখা যায় যে দুটো অ্যানায়ন তারা পরস্পর যুক্ত হয়ে গ্যাসীয় অণু আকারে বেরিয়ে যায়। ভাবো দুটো এক্স মাইনাস, তারা কি করবে না, ইলেকট্রন রেখে দিবে। দুটো সিএল মাইনাস তারা কি করবে না, ইলেকট্রন এই কেলাসের মধ্যে বর্জন করে দেবে, দিয়ে Cl2 অণু আকারে তারা চলে যাবে। Cl মাইনাস ছিল, সে একটা ইলেকট্রন রেখে দিল, Cl পরমাণু হলো। আরেকটা Cl মাইনাস ছিল, Cl পরমাণু হলো, ইলেকট্রন রেখে দিল। দুটো Cl পরমাণু পরস্পর আবার যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করলো, Cl2 অণু গ্যাস হয়ে বেরিয়ে চলে গেল। কেলাসের মধ্যে কি রেখে দিয়ে গেল, কেলাসের মধ্যে ইলেকট্রন গুলো রেখে দিয়ে গেল। ঠিক আছে, তো Cl2 গ্যাস আকারে বেরিয়ে গেল, ইলেকট্রন গুলো রেখে দিয়ে গেল কোথায়, এই কেলাসের মধ্যে ইলেকট্রন গুলো রেখে দিয়ে গেল। আমি x মাইনাস কে Cl মাইনাস বলে ভাবছিলাম, তাই ইলেকট্রন রেখে দিয়ে গেলে আমাদের কোনো সমস্যা নেই, কারণ ইলেকট্রন রেখে দিয়ে গেলে আমার কেলাসের মধ্যে আধানের আর কোনো গোলমাল হবে না, যতগুলো প্লাস ততগুলো মাইনাস থাকবে, শুধু মাঝখান থেকে কে মিসিং হয়ে গেছে, ক্লোরিনটা মিসিং হয়ে গেছে।
ইলেকট্রনগুলো, সেই ফেলে যাওয়া ইলেকট্রনগুলো এসে এবার কোথায় ঘুরতে থাকে? ইন্টারস্টিশিয়াল স্পেসে ইলেকট্রনগুলো এসে ঘুরতে থাকে। তবে এক্সট্রা ইলেকট্রন নয় কিন্তু, মানে এই কেলাসের জন্য যতগুলো চার্জ মাইনাস, যতগুলো চার্জ হওয়ার কথা সেই অনুযায়ী হিসেবের ইলেকট্রন, শুধু মাঝখান থেকে একটা অধাতব গ্যাসীয় অণু বেরিয়ে গেছে। এমনকি এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে ক্যাটায়ন গুলো বেরিয়ে এসছে রাস্তায়, মানে ক্যাটায়ন গুলো নিজের জায়গা ছেড়ে দিয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে কিছু কিছু ক্যাটায়ন চলে আসে। তাহলে ইলেকট্রন গুলো কোন কোন মানে যে অধাতব আয়নগুলোর দ্বারা বর্জিত ইলেকট্রন সেটা ইন্টারস্টিশিয়াল স্পেসে এসে ঘুরতে থাকে, আবার ক্যাটায়নও কিছু কিছু ইন্টারস্টিশিয়াল স্পেসে এসে ঘুরতে শুরু করে। তাহলে ইলেকট্রন গুলো কিন্তু কোনো শূন্যস্থানে গিয়ে পড়ছে না। ইলেকট্রন গুলো কোথায় থাকছে? আগেরটার ক্ষেত্রে কি ছিল? ইলেকট্রন গুলো অ্যানায়নিক শূন্যস্থানে গিয়ে বসে গেছিল। এখানে কিন্তু ইলেকট্রন গুলো ক্যাটায়নিক শূন্যস্থানে গিয়ে বসছে না বা অ্যানায়নিক শূন্যস্থানে থাকছে না, ইন্টারস্টিশিয়াল স্পেসে থাকছে, আর ক্যাটায়ন গুলো কিছু কিছু ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসছে। ঠিক আছে? তো এই ধরনের ক্ষেত্রে এটা একটা ধাতব আধিক্যজনিত ত্রুটি। কারণ কি? অধাতব অংশটা পালিয়ে গেল গ্যাস হয়ে। ঠিক আছে? তো এটা একটা ধাতব আধিক্যজনিত ত্রুটি। এই ধরনের ক্ষেত্রে এটা কোন ক্ষেত্রে দেখা যায়? জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রে একটা ভালো এক্সাম্পল জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড হচ্ছে সাদা রঙের, সাদা রঙের উলের মতো। যে জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে, জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে জিঙ্ক 2+ আর হাফ অক্সিজেন গ্যাস বেরিয়ে যাচ্ছে, আর দুটো ইলেকট্রন। দেখো ব্যালেন্স ঠিক আছে, বাম দিক ডান দিক চার্জ ব্যালেন্স ঠিক আছে, এবং পরমাণু ব্যালেন্সও ঠিক আছে। জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে জিঙ্ক 2+ আয়ন সেগুলো ইন্টারস্টিশিয়াল স্পেসে কিছু কিছু ঘুরতে থাকে, এবং অক্সিজেন গ্যাস বেরিয়ে যাওয়ার সময় ইলেকট্রন রেখে দিয়ে চলে গেছে, সেই ইলেকট্রন গুলো ইন্টারস্টিশিয়াল স্পেসে ঘুরতে থাকে। আবার সেই ইলেকট্রন গুলো কিরকম? সাদা আলোর থেকে নির্দিষ্ট অংশ শোষণ করতে পারে। এমনি সাধারণ আয়ন গুলো সাদা আলোর অংশ শোষণ করতে পারে না, কিন্তু কোন অযুগ্ম ইলেকট্রন কোথাও থাকলে সেটা সাদা আলোর অংশ শোষণ করতে পারে। তাহলে এখানেও ইলেকট্রন গুলো সাদা আলো অংশ শোষণ করতে পারে। সেই জন্য কি হয়? জিঙ্ক অক্সাইড নর্মালি সাদা, হিট করলে এই ব্যাপারটা হচ্ছে, ইলেকট্রন কিছু চলে আসছে তার ক্রিস্টালের ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসছে, হিট করলে সেটা হলুদ রঙের দেখতে হয়। জিঙ্ক অক্সাইড সাধারণত সাদা, গরম করলে সেটা হলুদ হয়। এটা একটা ভালো প্রশ্ন, জিঙ্ক অক্সাইড সাধারণ অবস্থায় সাদা হলেও উত্তপ্ত অবস্থায় হলুদ কেন? NaCl এর মতো খানিকটা, কিন্তু পুরোপুরি NaCl এর নয়, NaCl এর মতো। ঠিক আছে? বুঝতে পারলে আশা করি। এবার আমরা আসবো ধাতব ঘাটতি বিশিষ্ট ত্রুটি। ধাতব ঘাটতি বিশিষ্ট ত্রুটি, ধাতব ঘাটতি জনিত ত্রুটি। এতক্ষণ আলোচনা করছিলাম যেখানে অধাতব অংশ চলে গেছে, ধাতব অংশ বেশি পড়ে রয়েছে। এখন আলোচনা করব ধাতব ঘাটতি জনিত ত্রুটি। কোন কোন ক্ষেত্রে দেখা যায় কেলাস গঠনকারী ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে কিছু কিছু ক্যাটায়ন, শুধুই ক্যাটায়ন মিসিং হয়ে গেছে। ধরা যাক এই কেলাসের মধ্যে আমাদের M+ ক্যাটায়ন মিসিং হয়ে গেছে। তাহলে এখানে ধাতব অংশটা তো মিসিং হয়েছেই, এমনকি একটা প্লাস চার্জ আমার মিসিং হয়ে গেছে, ফলে আমার কেলাসের মধ্যে গোলমেলে অবস্থা সৃষ্টি হয়ে গেছে। ফলে কেলাসের মধ্যে কি হয়েছে না, আধানের সমান নেই, যতগুলো প্লাস ততগুলো মাইনাস নেই। এমত অবস্থায় কি হয় না, একটা M+ না, সে ইচ্ছে করে আরো একটা ইলেকট্রন ছেড়ে দেয়। একটা প্লাস কমে গেছিল, M+ ছিল, এই আরো একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে M2+ এ পরিণত হয়। কি হলো? আমরা আরেকবার ভাবি, শুরুতে এটা M+ ছিল, এখানে একটা M+ ছিল। কিছু কিছু ক্ষেত্রে আমি বললাম কি না, ক্যাটায়ন তার নিজের জায়গা থেকে পালিয়ে যায়। যেমন ধরা যাক M+ ক্যাটায়ন নিজের জায়গা থেকে পালিয়ে গেছে, ফলে কেলাসের মধ্যে একটা প্লাস চার্জের ঘাটতি হবে। কেউ যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে সে একটা অতিরিক্ত প্লাস চার্জ অ্যাকোয়ার করবে, একটা প্লাস চার্জ পেয়ে যাবে। সেইটা করতে গিয়ে আরেকটা ধাতব আয়ন M+ আয়ন ছিল যে শুরুতে, সে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, দিয়ে M2+ আয়নে পরিণত হয়ে যায়। ঠিক আছে? তো এই ঘটনায় কেলাসের মধ্যে তড়িৎ প্রশমতা বজায় থাকে, যতগুলো প্লাস ততগুলো মাইনাস এখন হয়ে গেছে, এবং কেলাসের মধ্যে ধাতব অংশের পরিমাণ হ্রাস পায়। এটাকে আমরা বলবো ধাতব ঘাটতি জনিত ত্রুটি। ঠিক আছে? যেমন কোন ক্ষেত্রে এটা দেখা যায়, যে সমস্ত কেলাসের ক্ষেত্রে যে কোন একটা ক্যাটায়নের দুটো যোজ্যতা হওয়ার চান্স থাকলে, যেমন ধরো ফেরিক অক্সাইড, ফেরাস অক্সাইডের মধ্যে কিছু কিছু ফেরাস আয়ন
যখন নির্দিষ্ট হয়ে যায় তখন একটা ফেরাস আয়ন ফেরিক আয়নে রূপান্তরিত হতে পারে। নিকেল অক্সাইড NiO, নিকেল অক্সাইড, ফেরাস অক্সাইড, এই ধরনের এই সমস্ত ক্ষেত্রে এই ধাতব ঘাটতি বিশিষ্ট ত্রুটি আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, তো আমি যে প্রথমে যে ছকটা, বড় ছকটার কথা বলেছিলাম, সেই ছকে সবগুলো একটু একটু করে তুমি ঢুকিয়ে নিচ্ছ এক্সাম্পল গুলো, তাহলে এক নজরে মনে হয়ে যাবে। একবার পুরোটা দেখে নেওয়ার পর এক নজরে সেই ছকটা দেখলেই তারপর থেকে চলবে। ঠিক আছে, এবার আমরা আলোচনা করেছিলাম অশুদ্ধি জনিত ত্রুটি। অশুদ্ধি জনিত ত্রুটি, ঠিক আছে, আমি এটা মুছে দিয়েছি। অশুদ্ধি জনিত ত্রুটি, দেখো অশুদ্ধি কেলাসের মধ্যে কখনো কখনো কি করা হয় না, ইচ্ছে করে কৃত্রিম ভাবে কেলাসের মধ্যে অশুদ্ধি ঢুকিয়ে দেওয়া হয়। যে পদ্ধতিতে এটা করা হয় সেটাকে বলা হয় ডোপিং। তাহলে কোনো কেলাসের মধ্যে ইচ্ছে করে বাইরে থেকে কোনো অন্য কোনো পদার্থ মিশিয়ে দিলে তখন সেই কেলাসের মধ্যে গিয়ে অন্য কোনো পদার্থের কণাগুলো কেলাসের মধ্যে গিয়ে মিশে যায়। এই যে পদ্ধতিতে এটা করা হয় সেই পদ্ধতিকে আমরা ডোপিং বলি। ঠিক আছে, তো এবার একটা নর্মাল কেলাস ছিল M+X- এর, আমি ছোট করে আঁকছি। এটা একটা নর্মাল কেলাস ছিল। এবার আমি একটা অশুদ্ধির একটা আয়ন ঢুকিয়ে দিলাম। অশুদ্ধির আয়ন আমি ধরা যাক A+ ঢুকিয়ে দিলাম। তো A+ গিয়ে কি হতে পারে, M+ কে হাটিয়ে দিয়ে তার জায়গায় থাকতে পারে, অথবা ইন্টারস্টিশিয়াল স্পেসে থাকতে পারে। যদি অশুদ্ধিটা গিয়ে কেলাস গঠনকারী কণাকে সরিয়ে সেই কেলাস গঠনকারী কণার জায়গা দখল করে, তবে সেই অশুদ্ধিকে আমরা প্রতিস্থাপক অশুদ্ধি বলবো। এবং উৎপন্ন অশুদ্ধিজনিত কেলাসকে আমরা বলবো প্রতিস্থাপিত কঠিন দ্রবণ। প্রতিস্থাপক অশুদ্ধি, প্রতিস্থাপন মানে তোমরা জানো, প্রতিস্থাপন মানে একজনকে সরিয়ে দিয়ে তার জায়গায় আরেকজন গিয়ে বসা, সেটাকে প্রতিস্থাপন বলে। অর্গানিক কেমিস্ট্রিতে প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন রিঅ্যাকশনের কথা তোমরা হয়তো ক্লাস 11 একটু জেনেছ। তো প্রতিস্থাপক অশুদ্ধি মানে কি, যখন কোনো অশুদ্ধি গিয়ে কোনো কেলাস গঠনকারী কণাকে সরিয়ে দিয়ে তার জায়গা দখল করে, তখন সেই অশুদ্ধিকে আমরা বলবো প্রতিস্থাপক অশুদ্ধি। ঠিক আছে, তো প্রতিস্থাপক অশুদ্ধি। এবার এই যে প্রতিস্থাপক অশুদ্ধি আছে, প্রতিস্থাপক অশুদ্ধি গিয়ে যদি কেলাসের মধ্যে ত্রুটি ঘটায় তখন সেটা ত্রুটি বিশিষ্ট কেলাস হবে। অশুদ্ধি নিয়ে চলেছে এমন একটা কেলাস হবে, অশুদ্ধিজনিত ত্রুটি বিশিষ্ট কেলাস হবে। সেই কেলাসকে তখন আমরা বলবো প্রতিস্থাপিত কঠিন দ্রবণ। প্রতিস্থাপিত কঠিন দ্রবণ মানে কি, তাহলে A+ এলো, ট্যাও করে এলো, M+ কে সরিয়ে দিয়ে A+। তাহলে এখন A+ কে আমরা কি বলবো, A+ কে বলবো, M+ কে কোথায় সরালো, M+ কেলাস থেকে বেরিয়ে গেছে ধরে নাও, আমরা সহজে ভাবার জন্য ভাবছি। তাহলে A+ কে বলবো প্রতিস্থাপক অশুদ্ধি, কারণ সে গিয়ে অন্যকে প্রতিস্থাপিত করে তারই জায়গা দখল করেছে। আর এই যে কেলাসটা এখন তৈরি হলো, এটা তো একটা অশুদ্ধি বিশিষ্ট কেলাস তৈরি হলো, এটাকে আমরা বলি প্রতিস্থাপিত কঠিন দ্রবণ, কঠিনের দ্রবণ হলো। ঠিক আছে, তো এই যে প্রতিস্থাপিত কঠিন দ্রবণের কথা বলছি আমরা, এখানে আমরা আরেকটা জিনিস আলোচনা করি। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। তুমি এটাকে সবগুলোকে Na+Cl- Na+Cl- ভাবো। এখানে একটা স্পেশাল কোশ্চেন আছে যে NaCl কেলাসে SrCl2 ডোপ করলে কি হবে, দেখো দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি, SR2+, SrCl2 থেকে কিন্তু SR2+ তৈরি হয়, স্ট্রনসিয়াম 2+, স্ট্রনসিয়াম 2+ গিয়ে Na+ কে প্রতিস্থাপিত করবে। তাহলে এগুলো সবগুলো Na+ ছিল, এগুলো সবগুলো Na+ ছিল, এগুলো সবগুলো Na+ ছিল।
স্ট্রনসিয়াম 2+ গিয়ে Na+ কে হাটিয়ে দিবে, স্ট্রনসিয়াম 2+, তখন কেলাসের মধ্যে একটা রে পড়ে যাবে, আরে কি হলো, Na+ কে হাটিয়ে দিয়ে তুমি বসলে বটে, তবে Na+ ছিল একটা প্লাস, তুমি যে বসেছো তুমি তো দুটো প্লাস, তাহলে কি করে হবে, তাহলে তো হবে না, তাহলে আমাদের কেলাসের মধ্যে তড়িৎ প্রসমতা বজায় রাখা মুশকিল হয়ে পড়ছে। তখন স্ট্রনসিয়াম 2+ কি বলবে, একে রিকোয়েস্ট করবে, ভাই তুমিও পালিয়ে যাও। তাহলে একটা স্ট্রনসিয়াম, তাহলে কি হলো, দুটো প্লাস মিসিং হয়ে গেল, তার বদলে এ দুটো প্লাস নিয়ে এসছে, তাহলে কেলাসের মধ্যে তড়িৎ প্রসমতা বজায় থাকলো। কিন্তু মুশকিল হলো কি, একটা স্ট্রনসিয়াম 2+ যদি আমার প্রতিস্থাপিত হয়, তাহলে দুটো Na+ কে উড়িয়ে দিবে। তাহলে কিছু কিছু ধাতব ঘাটতি বা ধাতব শূন্যস্থানের সৃষ্টি হবে না, Na+ এর শূন্যস্থান সৃষ্টি হবে। কটা সৃষ্টি হবে, যতগুলো Sr2+ আয়ন দিয়ে ডোপ করা হবে ঠিক ততগুলো Na+ এর শূন্যতা সৃষ্টি হবে। এখানে দুটো কথা বলার ছিল, এক হচ্ছে কি না, স্ট্রনসিয়াম 2+ গেলে একটার জন্য দুটো Na+ কে সরাবে, ফলে শূন্যস্থান কটা সৃষ্টি হবে না, যতগুলো স্ট্রনসিয়াম 2+ গেছে ঠিক ততগুলো শূন্যস্থানের সৃষ্টি হবে। এটা স্ট্রনসিয়াম ক্লোরাইড দিয়ে জিজ্ঞেস করতে পারে, ক্যাডমিয়াম ক্লোরাইড দিয়ে জিজ্ঞেস করতে পারে, ক্যাডমিয়াম ক্লোরাইড একই রকম উত্তর, Cd2+। ঠিক আছে, প্রতিস্থাপক অশুদ্ধি বললাম। এবার কি বলছি, এবার বলছি অন্তঃস্থানিক অশুদ্ধি। অন্তঃস্থানিক অশুদ্ধি মানে কি, যখন অশুদ্ধির কণাটা গিয়ে কেলাসের মধ্যে কেলাস গঠনকারী কণাকে বিরক্ত না করে অন্তঃস্থানিক স্থানে চুপচাপ বসতে থাকে। তাহলে আমি এখানে একটা অশুদ্ধি দিলাম, অশুদ্ধি গিয়ে এদেরকে কাউকে ডিস্টার্ব না করে কোথায়, ইন্টারস্টিশিয়াল স্পেসে জায়গা পেয়ে গেল, ইন্টারস্টিশিয়াল স্পেসে থাকতে শুরু করলো। তখন আমরা কি বলবো, ধরো এটা Na+, এখানে আমি একটা এমন জিনিস দিলাম যেটা গিয়ে এখানে বসতে থাকলো, কোন কেলাস গঠনকারী কণাগুলোকে ডিস্টার্ব না করে ইন্টারস্টিশিয়াল স্পেসে থাকতে শুরু করলো। সেই ধরনের অশুদ্ধিকে আমরা বলবো অন্তঃস্থানিক অশুদ্ধি বা ইন্টারস্টিশিয়াল অশুদ্ধি। এবং উৎপন্ন অশুদ্ধিজনিত ত্রুটি বিশিষ্ট কেলাসকে বলবো আমরা অন্তঃস্থানিক কঠিন দ্রবণ। এটা ছিল প্রতিস্থাপিত কঠিন দ্রবণ, এটা বলবো অন্তঃস্থানিক কঠিন দ্রবণ। এরকম এর উদাহরণ কি, স্টিল যখন তৈরি হয় তখন আয়রনের কেলাসের মধ্যে কার্বন কণাগুলো অশুদ্ধি হিসাবে ইন্টারস্টিশিয়াল স্পেসে জমা হয়। স্টিল তৈরি হয় যখন, আয়রন থেকে যখন স্টিল তৈরি হয় তখন সেই স্টিলটা লোহার কেলাসের মধ্যে, লোহার ধাতব কেলাসের অন্তঃস্থানিক স্থানে স্থানে গিয়ে কি হয় না, কার্বন পরমাণুগুলো ঢুকে বসে থাকে। ঠিক আছে, তো আমরা আজকে কেলাসের ত্রুটি সম্পর্কে যতগুলো ছিল আমাদের সিলেবাসের জন্য যেগুলো দরকারি সেগুলো আমরা আলোচনা করলাম। তো আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে বলতে পারো। আর এগুলো পড়ার সময় অবশ্যই ভিডিওটা দেখার সময় খাতা নিয়ে বসবে, বই সামনে রাখবে, একবার দেখবে পুরোটা হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকো, থ্যাংক ইউ।